This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে শর্মিষ্ঠা এবং আত্রের সঙ্গে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে। আর শুরুতেই কোন খবরে আমাদের নজর রাখতে হবে? অবশ্যই 26-এর ভোটের দামামা বেজে গিয়েছে এবং আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেটটাও বেঁধে দিলেন। 250 টার্গেট বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসকে। এবং সেকেন্ড ইন কমান্ড কি বললেন দলের? তিনি বললেন বীরভূমে বিজেপিকে একেবারে শূন্য করে দিতে হবে, অর্থাৎ 11-0 টার্গেট তৃণমূলের। গত নির্বাচনে 11টা আসনের মধ্যে বীরভূমের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হওয়ার কার্যত অনস্বীকার্য। 2026-এ চতুর্থবার মামাটি মানুষের সরকার হবে, কিন্তু এবার 10 নয় 11-0 তৃণমূলের পক্ষে বীরভূমের মানুষকে করতে হবে। বীরভূমের মানুষ গত 2024 সালের লোকসভায় দুটো আসন থেকে যে ব্যবধানে তৃণমূলের প্রার্থীদের জিতিয়েছে, আপনারা প্রমাণ করেছেন যে বাংলা বিরোধীদের, ষড়যন্ত্রকারীদের, বিভেদকারী সৃষ্টিদের এই পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। তো এমনভাবে লড়াই করতে হবে, 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। যে বুথে তৃণমূলের 50 ভোটে লিড ছিল, 51 ভোট করতে হবে। যে ভোটে 100 ছিল, 110 করতে হবে। যে ভোটে 300 ছিল, 400 করতে হবে। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না, আমাদের এদেরকে বন্দি করতে হবে। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি 0-0-0। এখান থেকে তারার মন্দিরে যাব। কালকে দেখলাম কেষ্টদা বলেছে, মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলি, 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। না হলে যে দল 70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার, খালি একবার ভেবে দেখুন। যেখানে 250টা টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন যে বাকি 44টা তাহলে কোথায় গেল, কাকে ছেড়ে দেওয়া হচ্ছে বাকি 44টা আসন। আর তিনি বলছেন এইসব বলে আখেরে কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে, না হলে ভোটের দিন কেউ বাড়ি থেকে বেরোবেন না। 44টা কে পাবে, কার জন্য ছাড়বে, তালিকাগুলো কি বলতে দেন। দেখুন, কর্মীদের মনোবল চাঙ্গা করতে, জনগণকে উৎসাহিত করতে এই ধরনের কথা বলবে, কারণ ওই দলের তো দুজনই ক্যাম্পেনার, একজন মাননীয় মমতা ব্যানার্জি আর একজন ওনার ভ্রাতুষ্পুত্র তথা আঞ্চলিক দলের মহাসচিব, মানে সর্বভারত সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বলতে হবে, কারণ না বললে এখনো কিছু লোকজন যারা আসছেন বেরোচ্ছেন তারা তো আর বেরোবেন, কারণ ভোট ঘোষণা হয়ে গেলে তো আর বিডিও ওসিআইসিরা লোক আনতে পারবেন। তখন তো সাইকেল দেওয়ার নামে, পাট্টা দেওয়ার নামে, না গেলে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেব, ভাতা বন্ধ হবে, এসব বন্ধ হয়ে যাবে। এখন তো চেয়ার থেকে এমনি উঠে পালিয়ে যায়, বসতে না বসতে পালাচ্ছে, আর এরপরে তো চেয়ারগুলো ফাঁকা পড়ে থাকবে। এগুলো বলতে হবে, বলতে দিন। আর এর থেকে অর্থাৎ শুভেন্দু অধিকারী থেকে প্রায় কয়েক কদম এগিয়ে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন তৃণমূল 50টারও বেশি আসন পাবে না। শুনুন। তৃণমূল 50টা পাবে না, 250 তো দূরের কথা, 50টা সিট তৃণমূল কংগ্রেস পাবে না। তৃণমূল 50টা পাবে না, 250 তো দূরের কথা, 50টা সিট তৃণমূল কংগ্রেস পাবে না। আর এইসবের মাঝেই জানেন তো, রানাঘাটের সভা থেকে দিলীপ ঘোষ একটু নতুন অঙ্ক কষলেন। তিনি বলছেন এতদিন ভুয়ো ভোটারের ওপর ভর করেই জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে ভবানীপুরে আমরা কি দেখলাম, এসআইআর এর নাম বাদ গেছে 44,000-এর বেশি, আর নন্দীগ্রামে বাদ গিয়েছে মাত্র 10,000। তাই সেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। কি বললেন দিলীপ ঘোষ, শুনবো। এসআইআর
দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন সেখানে 44,500 নাম বাদ গেছে, উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম, যে নন্দীগ্রামে গেলেন ওখানকার লোক কানগুলে বাড়ি পাঠিয়ে দিল দিয়ে, ওখানে মাত্র 10,000 মতো ভোটার ছিল, জিততে পারলেন না। ভুয়ো ভোট জিততে পারেন। তার খুব প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তার এলাকায় 66,000 বেরিয়েছে ভুয়ো ভোটার। বুঝতে পারেন তাহলে আসলে 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতে যে টিএমসি পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতে, সিপিএম তাই করতো। দেখুন, তৃণমূল হোক বা বিজেপি, দুই শিবিরেই কিন্তু একটা নির্বাচনের প্রস্তুতি নজরে আসছে। এই মুহূর্তে তৃণমূল তাদের উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষের সামনে তুলে ধরছেন, কিন্তু পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপি। তারা সেটাকে দুর্নীতির পাঁচালী বলছে। তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে। তা আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি, এখানে শিল্প সংস্কৃতির শহর, আমরাও একটু পাঁচালি শোনাই। কি শুনবেন? শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো তালডাংরাবাসী, শোনো দিয়া মন, অরূপ আর শঙ্কুর চুরির কথা করিব বর্ণন। কি চেনেন তো এদের? হ্যাঁ, শিলাবতীর বালি খাই ভাগ নাহি দেয়, শিলাবতীর বালি খাই ভাগ নাহি দেয়, সেই দুঃখে ফাল্গুনী বাবু একা একা খায়। ফাল্গুনী বাবুকে চেনেন তো? হ্যাঁ, সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনী হাওয়া লেগে গেছে, পুরো দমে খাচ্ছে। এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, জামকুড়িয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি, ঠিক তো? এইদিকে জামকুড়িয়াবাসী শিক্ষক নাহি পায়, সেই দুঃখে ছেলে মেয়ে অন্যত্র পাঠায়। এখন থেকে তালডাংরাবাসী একটি কথা কয়, আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায়। কি ঠিক তো? আপাতত এইটুকুই থাক, এইটুকু আগে হজম করুক, আগামীবার এসে আবার পাঁচালি দেব, চিন্তা নেই। পাঁচালি এদের কাছে পাচন হয়ে যাবে, সেই ব্যবস্থা করব। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আর আজকে নজরে ছিল কপ্টার বিতর্ক, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রামপুরহাটের সভা থেকে নিশানা করলেন বিজেপিকে, কিন্তু নাম নেননি একবারও বিজেপির। তিনি বললেন তাকে আটকানো যাবে না, চ্যালেঞ্জ ছুড়লেন। একই সঙ্গে তাকে আবার পাল্টা খোঁচাও দিয়েছে বিজেপি। তাকে এই প্রসঙ্গক্রমে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, মূলত শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে, যদি অভিযোগ থাকে তাহলে ডিজিসি এর বিরুদ্ধে মামলা করুন। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। 2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। আমি বলেছি যত দেরি হোক আমি যাব। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসি সেখানে আত্মপক্ষ সমর্থন করবে। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসি বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। দেখুন, কপ্টার জট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শোনালো আপনাদেরকে। এরপর শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলাম সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন? তিনি বলছেন 3টে কপ্টার ছিল এবং নতুন কপ্টারের ক্ষেত্রে অনেক আগে থেকে অনুমতি নেওয়ার দরকার হয়। এক্ষেত্রে তিনি একটি কপ্টার নিয়ে সেখানে গেছেন। উঠতে দেরি হয়েছে, বলছে ডিজিসিএ নাকি পারমিশন দেয়নি। দিল্লিতে খবর নিলাম, দিল্লি বলছে আরে বাবা, নতুন হেলিকপ্টারে পারমিশন নিতে গেলে অনেক আগে পারমিশন নিতে হয় এবং তার সমস্ত সুরক্ষা পরীক্ষা হয়। কারণ কালকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে ওই হেলিকপ্টার যদি ভেঙে পড়ে, তখন তো বলবে মোদি দায়ী। তো পরীক্ষা নিয়ে দেরি হয়েছে। অন্য 3টে হেলিকপ্টারে পারমিশন ছিল, তার মধ্যে একটা নিয়ে উড়েছে। বলছে মোদি নাকি দেয়নি, বিজেপি নাকি দেয়নি।
মানে তৃণমূলের অভিষেক ব্যানার্জির যা অবস্থা, এরপরে তো বলবে সকালবেলা উঠে পেট পরিষ্কার হয়নি, মোদির জন্য হয়নি, বিজেপির জন্য হয়নি। এই যে এইরকম অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে। যেটা এখন স্পষ্ট যে অভিযোগের এই যে বাংলার সফর, এই সফর শুরু হতে না হতেই তাকে ভয় পেতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, এবং তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে অভিষেক যাতে না যেতে পারেন তার আয়োজন করছে, সভা বিঘ্ন ঘটাবার আয়োজন করছে। কিন্তু অভিষেক পৌঁছেছে, কিন্তু বিজেপির এই ডর, ये डर हमें अच्छा लगा, বিজেপির এই আশঙ্কা, বিজেপির এই উদ্বেগ, সেটা ধরা পড়ে গিয়েছে। যে দুর্নীতি তার পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জি খালি নাম পাল্টা, আমরা নাম পাল্টাবো না, বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব। সেই জন্য আমরা লড়াই করছি। সারা পশ্চিম বাংলায় প্রতিদিন 200-250 করে স্ট্রিট কর্নার হচ্ছে। এখানে মাননীয় রাজ্য সভাপতি এসছেন, তাই আমরা সবাইকে ডেকেছি, নাহলে নিজের নিজের এলাকায় আমরা লড়াই করছি। 4000-এর বেশি স্ট্রিট কর্নার সারা পশ্চিম বাংলায় হয়ে গেছে এই পরিবর্তনের মেসেজ নিয়ে গিয়ে। এই শিল্পাঞ্চল, খড়গপুর, এই ব্যারাকপুর, এই যে হাজার হাজার মানুষ আপনাদের পূর্বপুরুষরা এখানে উপার্জন করতে এসেছিলেন, একদিন ইনকাম করতেন, সারা দেশ থেকে এখানে মানুষ এসেছিলেন। এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন, ছেলেপুলেরা চাকরি নেই, বাকরি নেই, আইন শৃঙ্খলা নেই, উপার্জন নেই, ব্যবসা নেই, ফিরে যাচ্ছেন। মমতা ব্যানার্জি খালি স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কিসে এগিয়ে বাংলা? চুরি ডাকাতিতে, খুন ধর্ষণে? আর তো কিছু দেখতে পাচ্ছি না। দেশের স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল অর্থনীতিতে। দেশের জিডিপি ইনকামের মধ্যে প্রায় 25% যোগদান বাংলা দিত আর্থিক দিক দিয়ে, 24-25%, মানে 1/4 আমরা যোগদান দিতাম। আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ব্যবসা, চাকরি বাকরি এত ভালো ছিল, তাই এত লোক এসেছিলেন। আর এখন সেই 25 থেকে নেমে সিপিএম 10-15 নামিয়েছিল, দিদিমণি 10-এর নিচে নামিয়ে দিচ্ছেন, তাও বলছেন এগিয়ে বাংলা। 1975 সাল অবধি এই পশ্চিমবাংলার অর্থনীতি এখন তখনও উঁচু ছিল। ভারতবর্ষের মানুষ যদি 100 টাকা কামাতো, আমরা 124 টাকা কামাতাম, 122 টাকা কামাতাম। আমরা 22% বেশি এখান থেকে পার ক্যাপিটা ইনকাম করতাম দেশের চাইতে। আর আজকে এই যে 2025, তাতে ঠিক উল্টো হয়ে গেছে। সারা দেশ যদি 22 টাকা 100 টাকা কামায় প্রতিদিন, আমরা 22% নিচে চলে এসেছি, 77 টাকা কামাচ্ছি। তো প্রায় 50% আমরা পিছিয়ে গেছি, 50 টাকা পিছিয়ে গেছি। দেশ এগিয়ে গেছে, দেশের মানুষ এগিয়ে গেছে, তাই বাংলা ছেড়ে চলে যাচ্ছে, বাংলায় কেউ থাকতে চাইছে না। তাই মমতা ব্যানার্জি যাই জানেন স্লোগান দিয়ে হবে না, তাও বাংলাদেশ থেকে স্লোগান আনতে হচ্ছে, জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসতে হচ্ছে অনুপ্রবেশকারীদের। কিন্তু উনি বুঝে গেছেন যে এসআইআর শুরু হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে, আরো কত লক্ষ বাদ যাবে জানি না। তাই বিজেপির চাইতে যে ভোটটা বেশি পেয়েছেন ওটা অলরেডি চলে গেছে, ভূতের ভোট। তো নেতাও নাই, ভোটারও নাই, জিতবেন কি করে? তাই বাংলাদেশের ভরসা না করে এবারে তিনি একটু দূরে চলে গেছেন, আর্জেন্টিনা। ওখান থেকে লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন এখানে টিএমসি জয়েন করাবেন বলে। ভাগ্য ভালো সেদিন গন্ডগোল হয়ে গেল, নাহলে ও জানতেই পারতো না তার হচ্ছে টিএমসি ঝান্ডা দিয়ে। বেঁচে গেছে মেসি খুব জোর। তার এমএলএ, মন্ত্রী, তার সেলিব্রিটি লিডাররা যেভাবে তাকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, ভুলিয়ে ভালিয়ে, বাংলা বুঝতে পারে না তো, তাই তাকে নিয়ে যাচ্ছিল জয়েন করাতে। আমরা ছোটবেলা শুনতাম একবার জ্যোতিবাবুর সভা হয়েছিল ব্রিগেডে, লক্ষ লক্ষ লোক হতো। তখন ব্রেজনেভ ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি এসছিলেন, তিনি অবাক হয়ে গেছেন, ওদের দেশে তো এত লোকই নাই, রাস্তায় লোক দেখা যায় না, 5 লাখ 10 লাখ লোক ব্রিগেডে হই হই করছে। উনি অবাক যে এত লোক এখানে কমিউনিজম বুঝে। উনি জ্যোতিবাবুকে জিজ্ঞেস করলেন এরা কেন এসছে। জ্যোতিবাবু বললেন লোকজনকে, ভাই দেখো ব্রেজনেভ সাহেব জিজ্ঞেস করছেন কেন এসছো, কেন এসছো বলো। ওরা বলছে মাছ ভাত, মাছ ভাত, মাছ ভাত খেতে এসছে সবাই। উনি বললেন যে, তখন ব্রেজনেভ বলছেন কি বলছে,
জ্যোতিবাবু বলছে মার্ক্সবাদের জন্য এসছে। তাই মেসি বেচারা বাংলা বলতে পারেনি, চলে এসেছিল, ভেবেছে শ্রদ্ধাঞ্জলি, তাকে সম্মান দেবে, তাকে টিএমসি জয়েন করাতে নিয়ে এসেছিল। যদি এখানকার লোক গন্ডগোল না করতো, ঝান্ডা ঠিক ধরিয়ে দিত। বেঁচে গেছে, আমরাও বেঁচে গেছি। তো টিএমসির অবস্থা খুব খারাপ, এখানকার ইন্ডাস্ট্রি খারাপ, কলকারখানা বন্ধ, মূলত জুট ফ্যাক্টরি। এখানে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি পাট চাষ হয়, ইন্ডাস্ট্রি বেশি। বাইরের থেকে হাজার হাজার লোক চাকরি করতেন, কারখানা বন্ধ, নাহলে ধুক ধুক করছে, নতুন চাকরি হয় না, চাকরি চলে যাচ্ছে। আগে যা ওয়ার্কার ছিল তার চেয়ে কমে গেছে, তাই পাটের চাষ কমে গেছে। পাটের চাষ বাড়লে, ইন্ডাস্ট্রি বাড়লে বাংলার লাভ হবে। কেবল কেন্দ্র সরকারের ভর্তুকিতে পাট শিল্প চলছে। নতুন কোনো প্রকল্প, নতুন কোনো এখানে আবিষ্কার করে পাটকে পপুলার করার কোনো চেষ্টা নেই টিএমসির, খালি লুটের রাজত্ব চলছে। এই আশেপাশে নৈহাটি এলাকায় হ্যাচারি আছে, এখানে আমরা মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করি, কিন্তু এখানে পুকুরে চাষ হয় না। সেই চারা বড় হতে অন্ধ্রপ্রদেশ যায়, যেমন হস্টেলে বাচ্চা রেখে আসি, ওখানে ছেড়ে দিয়ে আসি, সে 1 কিলো 2 কিলো 3 কিলো হলে আবার গাড়ি করে বাংলায় চলে আসে, আমরা খাই। এখানে চারা তৈরি হচ্ছে, এখানে খাবার লোক আছে, চাষ হচ্ছে অন্ধ্রপ্রদেশে। বাংলা একদিন মাছ চাষে 1 নম্বরে ছিল, এখন 2 নম্বর 3 নম্বর হয়ে যাচ্ছে। খাবার বেলায় আছি, চাষের বেলায় নাই। তো কি আনবো? গম আনবো, তারপরে মাছ আনবো, ডাল আনবো, সরষে আনবো। তো আমরা কি করব? আমরা কি দেবো? পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিক দেবো। ছেলে মেয়েরা কাজ করতে চলে যাবে বাইরে, লেখাপড়া করতে বাইরে যাবে, চিকিৎসা করতে বাইরে যাবে। এখানে কি হবে? এখানকার চাকরি কে পাবে? যেটা বলছিলেন অর্জুন দা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে এখানে লোন পাবে, টোটোর জন্য লোন পাবে, আবাস যোজনার বাড়ি পাবে, শৌচালয় পাবে, গ্যাস পাবে, রেশন খেয়ে নেবে। আপনার ছেলে মেয়ে বাইরে যাবে, ওরা এসে এখানে কাজ পাবে। শিল্পনীতি নিয়ে রাজ্যের শাসক দলকে খোঁচা দেওয়ার জন্যই কি সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা হতে চলেছে? কারণ আমরা জানতাম 18 জানুয়ারি হাওড়ায় সভা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু সেই সভা হাওড়ার বদলে সিঙ্গুরে কেন? সেরকমই চাইছেন বিজেপির রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ। 18 জানুয়ারি হাওড়ায় জনসভার পরিকল্পনা ছিল, কিন্তু ভোটের আগে কৌশল বদলাতে চাইছে বঙ্গ বিজেপি। গতকাল সিঙ্গুরের গোপালনগর এলাকায় সভাস্থলের জন্য জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূলের আন্দোলনের জেরে টাটাকে সিঙ্গুর থেকে কারখানা গোটাতে হয়, সেখানেই সভা করে তৃণমূলের শিল্পনীতিকে প্রশ্নের মুখে দাঁড় করাতে চাইছে পদ্ম শিবির। দেখুন, আমরা আগেই দেখেছি বারবার, এবং এবারও আমরা দেখলাম বাংলায় টাটাকে ফেরাতে জোট বাঁধতে হবে বলে বার্তা দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। শিল্প নিয়ে বারাসাত থেকে বার্তা বিরোধী দলনেতার। রাজ্য ছেড়ে চলে গিয়েছে প্রায় 7,000 কারখানা, বাংলায় এখন শিল্পে হাহাকার। সব বিরোধী সরব হয়েছেন বিরোধী দলনেতা। 88টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে, এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, ঠিক তখনই কামারহাটিতে একটা জুট মিল বন্ধ হয়ে গেল। বছরের শুরুতেই প্রবর্তক জুট মিল বন্ধ হয়ে গেল। কাজ হারিয়ে বিপাকে এই মুহূর্তে 1000-এরও বেশি শ্রমিক। 7 সকালে মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে। কি কারণে মিল বন্ধ, কেন নোটিশ, জানতেন না শ্রমিকরা। মিল খোলার দাবিতে আন্দোলনে নামার ভাবনা শ্রমিক পক্ষের। গোটা এলাকা ঘিরে রাখে বেলঘরিয়া থানার পুলিশ। যদিও মিল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে কাঁচা মালের অভাব রয়েছে, তাই তারা এখন অনির্দিষ্টকালের জন্য মিল বন্ধ রাখবে। আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। আমরা এটাই চাইছি যে আমাদের মিল যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি না আজকে না কালকে চালু হোক। মদন মিত্রা হোক, স্বগত রাজে সবাইকে অনুরোধ করছি যে আপনি আসুন গেটে।